মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা যে ভিডিওটা করেছি সেখানে একটা বিষয় নিয়ে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে এবং আমাকে পার্সোনালিও কিছু ভিডিও সাজেশন দেয়, ঠিক আছে? যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে সবসময়ের জন্য, তারা একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছে এবং এই চ্যানেলটি আমি প্রথমবার ভিজিট করলাম এবং সেখানে গিয়ে দেখলাম একটা ঘটনা। তো এটার সঙ্গে রিলেট করে টিয়াকে নিয়ে কিছু কথা এসেছে, আমার কমেন্ট বক্সেও এসেছে এবং টিয়ার আজকে ভিডিওটাও দেখেছি। টিয়ার ভিডিওর আজকে বক্তব্য কী ছিল সেটা তোমরা সবাই জানো, সেটা নিয়ে বলবো। তো সবার প্রথমে বলে নিই, এই যে রিমি রূপা ব্লগ, এখানে গিয়ে তোমরা অবশ্যই ভিজিট করে দেখবে আমি কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি, এবং আমি হয়তো অনেক ভুল বলতেও পারি, কারণ আমি প্রথমবার চ্যানেলটা ভিজিট করলাম। তাতে করে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আমি জাস্ট দেখে এসেছি, কারণ একটা বিষয় নিয়ে বলতে গেলে তো সেই সম্পর্কে আগে জানতে হবে না। তো আমি থাম্বনেলে সহসা কারো ছবি দিই না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তো এখানে আমি বাচ্চার ছবিটা মুখে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি এবং মা মানে রূপা, আমার থেকে বয়সে ছোটো না বড় আমি জানি না, আমি রূপা বলেই বলছি। তো রূপার ছবিটাকে জাস্ট রেখেছি, রিমির ছবিটা রাখিনি, মানে মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি। আমার কোনো বাচ্চার ছবি লাগানো পছন্দ না, কারণ আইডেন্টিটি তো একটা তৈরি হয়ে গেছে, যেহেতু রিমি রূপা ব্লগ, তাই দুজনের মধ্যে একজনের ছবি দেখিয়েছি, আমার মনে হয় এটা যথেষ্ট। আর বাচ্চার ছবি কেন দেখালাম না সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তো এখানটায় রিমি হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্ট, টিয়ার ছেলের মতো, এবং রিমির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। আজকে যে ব্লগটা দিয়েছে সেখানটায় বলেছে হচ্ছে, এতক্ষণে হয়তো ভগবানের কৃপায় হয়তো হয়েও গেছে। তো বাচ্চা মেয়েটার দেখলাম একদিনে 4টে কেমোথেরাপি নিয়েছে। আমি না এই রোগটা নিয়ে আমি স্পেশালি কথা বলা, আমি মুখে আনা পছন্দ করি না, আমি মুখে পর্যন্ত আনা পছন্দ করি না। আমার বলে না, অনেকের অনেক কিছুতে ফোবিয়া থাকে, আরশোলা দেখলে, তারপর টিকটিকি দেখলে, এই সমস্ত দেখলে আমার ওইসবেতে কিচ্ছু হয় না। আমার সাপ খোপ দেখলেও কিচ্ছু হয় না, আমি কেরা হাত দিয়ে ধরি, কোনো অসুবিধা হয় না, হাত দিয়ে ফেলি, আমার কোনো ওইসব গা গিনগিনানি বা কোনো কিছু হয় না। কিন্তু আমার এই যে রোগ, এই যে স্পেশাল একটা রোগ না, মারণ রোগ যেটাকে বলে, আমার সেই রোগের নামটা নিতে আমার আত্মা কেঁপে যায়, আমার আত্মা কেঁপে যায়, ঠিক আছে? তো আমি এই কারণে নামটাও নিই না। ওই ইয়ের মধ্যে দিয়ে যারা যায়, ওই রোগটার মধ্যে দিয়ে যারা যায়, যারা কেমো নেয়, সেই কেমোতে নাকি বিরাট কষ্ট হয়। ভেরি রিসেন্ট, এরকম তো আমাদের চারিপাশে কত রয়েছে, খোঁজ নিলে পাওয়া যাবে। কিন্তু ভেরি রিসেন্ট একজন সেলিব্রিটি, সে হচ্ছে হিনা খান, তার ব্রেস্ট ক্যান্সার 3rd স্টেজে গিয়ে ধরা পড়েছে। তাকে কেমোথেরাপি নিতে দেখেছি এবং তার 2 চোখে ফাইট করার যে অদম্য ইচ্ছা এবং তার বাঁচার যে ইচ্ছা সেটা দেখেছি। তার কেমোথেরাপি নিয়ে শরীরে বিভিন্ন যে দেখা দিচ্ছে, ওটাকে কি বলে, প্যাচেস দেখা দিচ্ছে, সেগুলো ও দেখাচ্ছে যে এগুলো ট্রিটমেন্টের অংশ, আমি ফাইট করছি তার অংশ। তো ওইটুকু বাচ্চা একদিনে নাকি 4টে কেমোথেরাপি নিয়েছে, টোটাল 6টা কেমোথেরাপি নিয়েছে। তার যে কি কষ্ট হয়েছে সেটা আমি মানে কি বলবো, কোনোদিনও ফিল করতে পারবো না, ফিল করতে চাই না। আমি চরম শত্রুরা যেন এই সমস্ত ফিল করতে না হয়, কিন্তু তারপরেও হয়, মানুষেরই হয়। তো আমার বলতে গিয়ে না কেমন একটা লাগছে। তো ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে বাচ্চাটার, বিএমটি হবে। তো তার জন্য কিছু অর্থের প্রয়োজন, আর এই কিছু অর্থের পরিমাণটা মুখ থেকে বলেছিল প্রায় 3.5 লক্ষ টাকা। এই কিছু অর্থ 3.5 লক্ষ টাকা, কারণ বিএমটিতে কত হিউজ পরিমাণে খরচ সেটা টিয়া আমাদের মাথার মধ্যে ভালো মতন ঢুকিয়ে দিয়েছে। এইবার চলে যাই টিয়ার বিষয়, টিয়ার নামটা যখন উঠলো টিয়ার বিষয়ে চলে যাই। টিয়ার আজকে কন্টেন্ট ছিল যে অনেক মানুষে বলছে যে এত শাড়ি ব্যবসায়ী, অনলাইন শাড়ি ব্যবসায়ী এত নেমেছে, এবার তোমার থেকে আর কেউ নেবে না, এরকম টাইপের কমেন্ট করেছে, তুমি ব্যবসা বন্ধ করে দাও, এরকম টাইপের কমেন্ট করেছে। তো সেটাকে নিয়ে রেগে মেগে গিয়ে টিয়া একটা কন্টেন্ট করেছে টাইটেল থাম্বনেলে দিয়ে। তো সেখানে টিয়ার বক্তব্য ছিল যে একটা বাজারে কি একটাই মুদি দোকান থাকে, একটাই মাছের দোকান থাকে, একটাই সবজির দোকান থাকে, বা কোনো মার্কেটে কি একটাই শাড়ির দোকান থাকে? প্রত্যেকটা দোকানের কাস্টমার আলাদা আলাদা হয়। একদম ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। নিজেদেরকে দিয়ে প্রশ্ন করলেই বোঝা যায়। আমি ঠাকুরনগরে থাকি, কিন্তু আমি বিয়ের পরে দেখেছি আমার শাশুড়ি মা
বা ননদ আমরা সবাই মিলে পাঞ্চালিতে গিয়ে, হাবড়া পাঞ্চালিতে গিয়ে জামা কাপড় কেনাকাটা করি। এখনও পর্যন্ত এই ঠেঙিয়ে পাঞ্চালি থেকেই কেনাকাটা করি, ঠিক আছে? ওই হাবড়া গিয়ে পাঞ্চালি থেকেই কেনাকাটা করি। আমাদের ঠাকুরনগরে সেরকম ভালো শাড়ির দোকান আমি দেখি না, আর আমার বড় জানে না, আমি তো বাড়ির থেকে বেরোই না, আমি জানবো কী করে, ঠিক আছে? তো তার জন্য এই যে কাস্টমার একটা ধরে রাখা, ওই হাবড়ায় রয়েছে, সেখান থেকে ঠাকুরনগর থেকে কাস্টমার যাচ্ছে। তো এটা ভীষণ সত্যি কথা বলেছে যে যার যার কাস্টমার তার ধরা থাকে। এবার এটা কি বলো তো, অনলাইন কাস্টমার তো এর লাইভ দেখছি, ওর লাইভ দেখছি, এবার টাকার মধ্যে না খুব একটা বেশি হেরফের পাবে না। যেরকমটা কিনা দোকানে আমরা হেরফের পাই না, ঠিক তেমনি এদের মধ্যেও তোমরা টাকাতে হেরফের পাবে না। হেরফের কিসে পেতে পারো? ব্যবহারে পেতে পারো, কথা থ্রোয়িংয়ে পেতে পারো, এবং হচ্ছে তোমার ভ্যারাইটিতে পেতে পারো, ঠিক আছে? ভ্যারাইটিতে পেতে পারো এখানটা, কারণ পছন্দের উপরে নির্ভর করে কে কোন ধরনের শাড়ি কালেক্ট করে আনছে, সেখানে তোমরা ভ্যারাইটি পেতে পারো। তো সেই জায়গাটায় গিয়ে একটু কাস্টমার উচনিচ হবে, আর ডিস্ট্রিবিউট তো অবশ্যই হবেই হবে। আমি বলছি তো তোমাদেরকে, ম্যান্ডির ফ্যান বেজ অনেক স্ট্রং। ম্যান্ডি এই টিয়া যতদিন ধরে করছে, ততদিন ধরে যদি ম্যান্ডি করে, তাহলে ম্যান্ডিরও অনেক বেশি বিক্রিবাট্টা হবে। এবার কে কতটা স্ট্রেস নিতে পারছে, প্রত্যেকটা কাজে স্ট্রেস রয়েছে, আর এই সমস্ত কাজে মারাত্মক পরিমাণে স্ট্রেস, কে কতটা স্ট্রেস বিয়ার করতে পারছে তার উপরে যার সাকসেস নির্ভর করছে। তো এই বিষয়টা নিয়ে টিয়া একটা কন্টেন্ট করেছে। এইবার ওর কমেন্ট বক্সেও দেখলাম এই রিমি রূপাকে কেন্দ্র করে একটা কমেন্ট, যে তোমাকে এই কমেন্ট করেছে, তার জন্য তুমি সেটাকে নিয়ে কন্টেন্ট করলে, উত্তর দিলে, বা তাদেরকে বললে যা তোমার বক্তব্য ছিল। কিন্তু কালকে তোমার কমেন্ট বক্সে এই কমেন্টটাও এসেছে যে এই যে রিমি রূপা তার মেয়ের মানে রিমির জন্য বিএমটি করানোর জন্য তোমার কাছে অর্থ সাহায্য চেয়েছে। তুমি সেই ব্যাপারে তো কোনো রকম কোনো মন্তব্য করলে না, কোনো রকম কোনো বক্তব্য রাখলে না, নাকি তুমি ভেতরে ভেতরে সেটেলমেন্ট করে নিয়েছো, মানে ভেতরে ভেতরে সাহায্য করেছো, সেটাও তো আমাদেরকে জানালে না। তো এইরকম একটা কমেন্ট আমি টিয়ার কমেন্ট বক্সে পেয়েছি, এবং আমার কমেন্ট বক্সেও এসে মানুষ এই টাইপের কমেন্ট করেছে, হ্যাঁ, যে টিয়া দেখো টাকা নিয়ে এই বিষয়টা হয়েছে, তুমি কিছু বলো ভিডিও করে। মানুষে আশা রাখে যে সুতপা ভিডিও করবে, মানুষে এটাও আশা রাখে যে সুতপা ভিডিও করলে হয়তো কিছু মানুষের কানে হয়তো পৌঁছাবে, এবং আমিও সেই আশাটা রাখি যে আমি একটা কথা বললে, আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম রয়েছে, আমি একটা কথা বললে মানুষের কানে সেই কথাগুলো যাবে, এবং তাদের মধ্যে একটা পজিটিভ মানে কি বলবো ভাইব আমি ছড়িয়ে দিতে পারবো, এবং তারাও সেই অনুযায়ী রিয়্যাক্ট করবে। বিষয়টা হচ্ছে টিয়ার কাছে টোটাল 12 লক্ষ টাকা উঠেছিল বলে টিয়া আমাদেরকে জানিয়েছে, ঠিক আছে? এবং এই যে টাকা ওঠার পেছনে, যখন ও দিল্লিতে ছিল, বিএমটি করার কথা এসছিল, তখনও বলেছিল যে এবার আমাকে মানুষের কাছে হাত পাততে হতে পারে। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ তুমি আঁচল পাতো, আমরা সবাই আছি। কেন বলেছিলাম? কারণ সামনে ছিল আমাদের একটা অসুস্থ বাচ্চা, আমাদের সামনে একটা অসুস্থ বাচ্চা ছিল, সেই কারণে আমরা কোনো রকম কোনো চিন্তা ভাবনায় যাইনি, না না এ টু জেড কোনো রকম কোনো চিন্তা ভাবনা করিনি। কি ভেবেছি ওর কত টাকা ইনকাম, ও মাস গেলে কত টাকা পায় ফেসবুক, ইউটিউব, তারপরে প্রমোশনাল ভিডিও থেকে কত টাকা পায়, একটা বারের জন্য ভাবিনি। কিন্তু আমি তো ভাবিনি, একটা বারের জন্য ভাবিনি। আমি কি বলেছিলাম যে হ্যাঁ তুমি আঁচল পাতো, আমরা যতটুকু পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু সাহায্য করব, ঠিক আছে? তো এটা বলেছিলাম। আর ওরা সেই রকমভাবে একটা ভিডিও করে, সেই পোস্ট আমরা রিপোস্ট করি, আমরা বহু মানুষ সেই পোস্টকে রিপোস্ট করি, এবং বহু মানুষ আমরা নিজেরা আর্থিকভাবে সাহায্য করেছি, এবং সাহায্য করতে না পারলেও আমরা কি করেছি সেই বিষয় নিয়ে মানুষের কাছে প্রার্থনা করেছি, আর্জি জানিয়েছি, যাতে করে টিয়ার ছেলের বিএমটি করানোর জন্য টিয়াকে যাতে টাকা পয়সা সাহায্য দেওয়া হয়। কারণ ও আমাদেরকে যেই অ্যামাউন্টটা বলেছিল 40, 48, 50 লক্ষ টাকা এরকম খরচা হবে, সেই অ্যামাউন্টটা শুনে না আমি একটা যে ট্রমার মধ্যে দিয়ে গেছিলাম আমার বিষয়, আমি না ভেবেছিলাম ও হয়তো সেই ট্রমায় চলে যাচ্ছে, হ্যাঁ। তো সেই কারণের জন্য আমাদেরও উচিত ওর পাশে গিয়ে দাঁড়ানো। তখন ওর কাছে কত জমানো আছে, নাকি তার সঙ্গে 0 মানে 50 লক্ষ টাকা জমানো আছে, এটা কিন্তু একবার ভাবার চেষ্টাই করিনি, প্রয়োজনই পড়েনি। আমি ভেবেছি আমাদের কাছে সাহায্য চাইছে, আমরা তো এদিক ওদিক কত টাকা আমাদের বেরিয়ে যায়, তাই না? সেই টাকাটা যদি একটা ছেলের বাচ্চার ভবিষ্যতের জন্য দিই, তাহলে তো উপরে ভগবান আছে, উনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তো এই সমস্ত সব কিছু ভেবে আমার যতটুকু ক্ষমতা ছিল আমি সেইটুকু হেল্প করেছি, প্লাস আমি মানুষদের কাছে প্রার্থনা করেছি, আর্জি জানিয়েছি, তারাও তাদের সামর্থ্য মতন সাহায্য করে আমাকে ইনফর্ম করেছে, সুতরাং তোমার ভিডিও দেখে
তারা কমেন্ট বক্সে এসেও পর্যন্ত আমাকে ইনফর্ম করেছে যে তোমার ভিডিও দেখে তুমি বলাতে আমরা কিন্তু হেল্প করেছি। এবং এবং কিছু কিছু ক্রিয়েটার কিন্তু আরও তাদের সংস্থা থেকে টাকা তোলার কথা বলেছিল। আমি বলেছিলাম একটু হোল্ড করে যাও, একটু হোল্ড করে যাও, একটু ভাবগতি দেখি। কারণ তো এই কথাটা তখনই এই কারণেই বলেছিলাম যখন কিনা বাংলাদেশ থেকে টাকা পাওয়া নিয়ে টিয়ার একটা মানে কি বলবো বিরূপ আচরণ আমি দেখেছিলাম। সেই কারণের জন্য আমি সেই সব মানুষগুলোকে বলেছিলাম এখনই সংস্থার দিকে যেও না, সবার কষ্টের টাকা, আমাদের প্রত্যেকের টাকা কষ্টের টাকা, কিন্তু টিয়ার যেই আবভাব দেখছি টাকা কালেক্ট করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করছে, তো এটা আমার ভালো লাগছে না, তো একটু একটু হোল্ড করো। তো তারপরে তো সমস্তটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, টাকা কত উঠলো, চিকিৎসা করাবেই না, তারপরে পুনেতে যাবে, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে যেখানে আমাদের কাছ থেকে টাকা তুললো সেখানে A to Z আমাদেরকে জানানো উচিত ছিল, কারণ আমরাও ওয়ারিড ছিলাম ওই বাচ্চাটাকে কেন্দ্র করে। কিন্তু আমাদেরকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ করে পুনে যেতে হবে, পুনের টিকিটও কাটা হয়ে গেল। তারপরে তো কি হুলুস্থুলু কাণ্ড, ইভেন টাকা ফেরত দেওয়া নিয়ে আমাদেরকে ছোট লোক, অশিক্ষিত, বাবা মা শিক্ষা দেয়নি, এই সমস্ত নানান রকম কটাক্ষ করে আমাদেরকে টিয়া ভিডিও করেছে। ঠিক আছে, তারপরে কি আসলো, সহ্য করতে না পেরে তারপরে ওই দান করার বাহানায় আমাদের আই ওয়াশ করলো। আর মানুষের কাছ থেকে টাকা তোলার পরপরই বিজনেস আইডিয়া টিয়ার বরের মাথায় চাগর দিতে শুরু করলো। তারপরে সেই বিজনেস কোন টাকা থেকে শুরু করেছে বলে আমাদেরকে জানালো না, লোন তুলেছিল ছেলের অসুস্থতার জন্য, সেই টাকা দিয়ে নাকি বিজনেস করছে। এটা আমাদের মানে কি বলবো আই ওয়াশ করা নাকি কি করা একমাত্র ওপরওয়ালা জানে, আর আমরা মনে মনে জানি। ঠিক আছে, যে ও কোন টাকা থেকে কি করেছে না করেছে। তো টোটাল 12 লক্ষ টাকার হিসাব আমাদেরকে বলেছে যে 12 লক্ষ টাকা আমার উঠেছে, দরকার পড়লে তোমরা এসে বাড়িতে এসে দেখে যাও। তো এইরকম অনেক কথা বলেছে। তারপরে যখন দর্শক আস্তে আস্তে ওর মূল উদ্দেশ্য এবং ওর রাফ ব্যবহার দেখতে পেল, তখন কি বললো, তুমি টাকা ফেরত দিয়ে দাও বা তুমি টাকা এমন কাউকে দান করে দাও যার দরকার। তখন আস্তে আস্তে কি করলো, 50,000 টাকা অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়ার জন্য দিয়ে দিল। 50,000 টাকাই মনে হয় দিয়েছিল, না 20,000 টাকা দিয়েছিল, না 10,000 এরকম দিয়েছিল। আর 50,000 টাকা দিয়েছিল একজন ক্যান্সার পেশেন্টকে, মনে হয় যে হসপিটালে দিয়েছিল। আচ্ছা, তারপরে অনাথ আশ্রমে দিল। এই করে টোটাল 2 লক্ষ না 4 লক্ষ টাকার হিসাব করে দিল আমাদেরকে টোটাল 4 লক্ষ টাকার হিসাব করে দিল। দুটো অনাথ আশ্রমে দিয়ে আমাদেরকে 4 লক্ষ টাকার হিসাব করে দিল। তারপরে কি বলল যে এখনও 4 মাস হাতে আমার সময় আছে, 2 লক্ষ টাকা আমি রাখবো, মানে 12 থেকে 4 গেল, থাকলো 8। সেই 8 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকা নাকি একজন থোক পাঠিয়েছে, 1.5 লক্ষ টাকা থোক পাঠিয়েছে, নগদ পাঠিয়েছে। সেই টাকাটা যে দিয়েছে সে রেখে দিতে বলেছে ওর বাচ্চার জন্য। তো ও গড় হিসাব করে 1.5 লক্ষ টাকা না করে গড় হিসাব করে 2 লক্ষ টাকা নিজের জন্য রেখে দেবে, নিজের ছেলের জন্য রেখে দিয়ে বাকি 6 লক্ষ টাকা 4 মাসের মধ্যে দান করে দেবে। এইরকম একটা মানে কথা আমাদেরকে টিয়া জানিয়েছিল। তো এইবার সময় এসেছে যে কিনা নিজে বলেছিল বিএমটি করাবে বলে মানুষের কাছ থেকে টাকা তুলেছিল, আদৌ সে সেই কাজটা করেনি। কিন্তু এখন আরও একজন সেই একই কাজটা করবে, বিএমটি করাচ্ছে তার মেয়েকে, থ্যালাসেমিয়ার পেশেন্ট সেও। তো বিএমটি করাচ্ছে, টাকার সাহায্য চেয়ে কোথায় হাত পেতেছে, টিয়ার কাছে। তো টিয়ার কাছে যে সাহায্যের হাত পেতেছে সেই টাকাগুলো কিন্তু টিয়ার নয়, আমাদের জনগণের টাকা। আমরা টাকা দিয়ে টাকা নেব এইরকম মানসিকতা নিয়ে না টাকাগুলো দিইনি, তাই না? টাকা নেব সেই মানসিকতা নিয়ে কিন্তু টাকা দিইনি। আমরা টাকা দিয়েছিলাম, সাহায্য করেছিলাম, কিসের জন্য? আমরা মন থেকে সাহায্য করেছিলাম যে না এতগুলো টাকার ব্যাপার তো কুলিয়ে উঠতে পারবে না, যাই হোক আমরা সাহায্য করি, তাতে করে যদি ওর ছেলেটা সুস্থ হয়ে যায়, পার্মানেন্টলি সুস্থ হয়ে যায়, ওষুধপত্র যাই হোক একটু চলবে। কিন্তু এই যে মাসে মাসে রক্ত দেওয়া, এটা যে কত স্ট্রেসফুল এবং মানে কি বলবো সারা জীবনের মতন ওরকম থাকা। কিন্তু বিএমটিটা করলে পরে কি হবে, ওই কষ্টটা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবে, এরকমটাই আমাদেরকে বোঝানো হয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র বাচ্চাটার দিকে তাকিয়ে টাকা দিয়েছিলাম। এইবার আমরা চাই সেই টাকাটা যেই উদ্দেশ্যে আমরা দিয়েছিলাম, অন্য একজন বাচ্চা সেই বিএমটি করছে, তাকে যেন সেই টাকাটা দেওয়া হয়। কোনো অনাথ আশ্রমে দেওয়ার কথা পরে যদি বেঁচে যায় তাহলে অনাথ আশ্রমে দেবে, কিন্তু এখন এই রিমি রূপাকে দেওয়া হোক। রিমির বিএমটির জন্য এই যে 3.5 লক্ষ টাকা সেটা দেওয়া হোক, ভেঙে ভেঙে কোনো দেওয়ার দরকার নেই। আমাদের দাবি, আমরা যেই সোশ্যাল মিডিয়াতে ও হাত পেতেছে সেই সোশ্যাল মিডিয়ার মানুষ আমরা দাবি করছি টিয়ার কাছে, এটা কোনো অনুরোধ নয়, এটা দাবি যে রিমির বিএমটির জন্য তোমার 3.5 লক্ষ টাকা দাও, কারণ ওটা আমাদের টাকা। তো
আমরা দাবি জানাচ্ছি, আমরা দাবি করছি তোমার কাছে, তুমি 3.5 লক্ষ টাকা ওকে দাও, ঠিক আছে? যেই কাজের জন্য তোমাকে দিয়েছিলাম তুমি করাওনি, সেটা তোমার ব্যাপার, কিন্তু এখন যে করাতে চাচ্ছে তার টাকার কমতি পড়েছে, তার 3.5 লক্ষ টাকার প্রয়োজন, সেই 3.5 লক্ষ টাকা তুমি দেবে এবং সেটা জনগণকে জানিয়ে দেবে, ঠিক আছে? এখানে যদি কোনো রকম কোনো তুমি ভ্যাংতারামি করো, আমরা দর্শকরা কিন্তু তোমাকে ছেড়ে দেব না, আমরা দর্শকরা তোমাকে ছেড়ে দেব না। তুমি মিথ্যে কথা বলে, তুমি মানুষের মাথায় কি বলবো হাত বুলিয়ে, ছেলেকে দেখিয়ে আইওয়াশ করে তারপরে টাকা তুলেছো, তুমি করনি। তোমার ছেলে সুস্থ আছে, সেটাই চাইবো, ছেলে যেন সুস্থ থাক। তোমরা এতটা ব্যস্ত, টাকা ইনকামের জন্য তোমরা এতটা ব্যস্ত যে ছেলেকে নিজের হাতে নিজের ওষুধ খেতে হয়, ওইটুকু একটা ছেলে, তাকে নিজের হাতে নিজের ওষুধ খেতে হয়। তোমাদের সেই সময়টুকু নেই যে ছেলেকে ওষুধ খাইয়ে দেবে, সেই সময়টুকু তোমার নেই, তোমাদের নেই। তোমরা এতটা টাকা ইনকামের দিকে মত্ত হয়ে রয়েছো। তোমরা যা খুশি করো না করো দেখার দরকার নেই। ওই টাকা থেকে যেই টাকা রিমি রূপা ব্লগের রূপার প্রয়োজন রিমি ট্রিটমেন্টের জন্য তুমি দেবে, এটা আজকে আমার ভিডিওতে তোমার কাছে দাবি জানিয়ে ভিডিওটা করলাম, ঠিক আছে? আর আমার এই মতামতের সঙ্গে যারা একমত তারা অবশ্যই কমেন্ট করবে এবং এই ভিডিওটার কথা টিয়ার কমেন্ট বক্সে গিয়ে লিখে আসবে, যাতে করে টিয়াই ভিডিওটা দেখে। যদি টিয়া এই রিমি রূপা ব্লগকে চ্যানেলের যে ওনার আছে তার মেয়ে রিমির ট্রিটমেন্টের জন্য টাকা না দেয়, তাহলে তাকে সারা জীবনের জন্য আমাদের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে, আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, আমাদের প্রশ্নবাণে আমরা জর্জরিত করব, ঠিক আছে? কারণ টাকাটা আমাদের, টাকাটা ওর নয়। তাই আমরা যেটা বলবো এবং ভেবে চিন্তেই বলবো সেটাই ওকে করতে হবে। যেই ট্রিটমেন্টের জন্য ও আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সেই ট্রিটমেন্ট অন্য একজন করবে, সেই টাকাটা সেখানটায় দেওয়া হোক। আমরা আমাদের টাকা ফেরত চাই না। আমরা চাই আমরা যেই উদ্দেশ্যে, একটা বাচ্চার সুস্থতা কামনার উদ্দেশ্যে আমরা টাকাগুলো দিয়েছিলাম, সেই টাকা যেন আরেকটা বাচ্চার সুস্থতার জন্য দেওয়া হয়, এবং এটা আমাদের দাবি। আর আমাদের দাবি ভাই মানতে হবে। মোমবাতি হাতে নিয়ে তুমি নাইটি পরে যাও, শাড়ি পরে যাও, চুড়িদার পরে যাও, উই ওয়ান্ট জাস্টিস বলে বলে বলো, তোমার আন্দোলন তুমি বজায় রাখো, আমি চাইবো সবাই সবার আন্দোলন বজায় রাখুক, এটাও ঠিক আমাদের আন্দোলন। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের টাকার জাস্টিস চাই আমরা। টিয়া, উই ওয়ান্ট জাস্টিস ফ্রম ইউ, আমরা তোমার থেকে জাস্টিস চাই, বিচার চাই। আমরা দাবি জানাচ্ছি যেই টাকা আমরা জনসাধারণেরা তোমার ছেলের সুস্থতার কামনা করে দিয়েছিলাম, সেই টাকা যেন আরেকজন প্রয়োজনীয় একজন নিডি পিপল পায়, ঠিক আছে? চলো, এই বলে এই দাবি জানিয়ে ভিডিওটা আমি এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং রিমি রূপা ব্লগের রিমি মেয়েটার সুস্থতা কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই যাতে ও সুস্থ হয়ে যায় এবং আমাদের আর 5টা সাধারণ মানুষের মতন নর্মাল জীবনযাত্রা ফিরে আসতে পারে, এবং নর্মাল জীবনযাত্রা বলে না, নর্মাল লাইফস্টাইল লিড করতে পারে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে ভিডিওটা আমি এন্ড করছি। টাটা, গুড নাইট।